বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের ওপর চাপ বাড়াচ্ছেন। তিনি বারবার হুমকি দিচ্ছেন যে আমেরিকা এই জোট ছেড়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, আমেরিকা সত্যিই যদি ন্যাটো ছাড়ে, তাহলে এর প্রকৃত মূল্য বা পরিণতি কি হবে? যারা নিজে আফগানিস্তান ও কসোভোতে ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করেছেন, তারা হয়তো বাস্তব অভিজ্ঞতা থেকে জানেন আমেরিকার নেতৃত্ব কতটা জরুরি। আবার আমেরিকা ন্যাটোর মাধ্যমে যে সুবিধা পায়, যেমন রুশ সাবমেরিনের নজরদারি, ইউরোপীয় ঘাঁটিগুলো থেকে দ্রুত সেনা মোতায়েন। আসলে আমেরিকা শুধু ন্যাটোকে নেতৃত্ব দেয় না, তার এই জোটের প্রয়োজনও আছে। কারণ ন্যাটো আমেরিকাকে ইউরোপে শক্তি প্রক্ষেপণের একটি কার্যকর প্ল্যাটফর্ম দেয়। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা চলে গেলে সেই শূন্যস্থান কে পূরণ করবে? আমেরিকা ছাড়া কি ন্যাটো টিকবে? আর তখন কি জোটের নতুন কোনো রূপ দেখা যাবে, যেখানে ইউক্রেনকে সদস্য করা হতে পারে? উত্তরগুলো হয়তো আপনাকে অবাক করবে। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 সালে ঠান্ডা যুদ্ধের শুরুতে 12টি পশ্চিমা দেশ নিয়ে গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঠেকানো এবং ইউরোপকে যৌথ নিরাপত্তা দেওয়া। ধীরে ধীরে সদস্য সংখ্যা বেড়ে এখন 32টি দেশে দাঁড়িয়েছে। মানচিত্রে দেখলে বোঝা যায় ইউরোপের অধিকাংশ দেশ ন্যাটোর আওতায়, আর পশ্চিম পাশে কানাডা ও আমেরিকা রয়েছে। বিশেষ করে মনে রাখা দরকার, এই চুক্তি যেমন রাশিয়াকে ইউরোপ থেকে দূরে রাখে, তেমনি আমেরিকাকেও জোটের সঙ্গে বেঁধে রাখে। আমেরিকার স্বার্থ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরেকটি বড় যুদ্ধ প্রতিরোধ করা। আমেরিকা কি সুবিধা পায় ন্যাটোতে থাকলে? ন্যাটোতে আমেরিকাই সবচেয়ে বেশি অর্থ ও সেনা খরচ করে। কিন্তু প্রশ্ন হল, জোট না থাকলেও কি আমেরিকা এই অর্থ খরচ করত? সম্ভবত না। কারণ ন্যাটো আমেরিকাকে একটি বিশেষ সুবিধা দেয়, সেটি হল শক্তি প্রক্ষেপণ বা পাওয়ার প্রজেকশন। অর্থাৎ ইউরোপে ঘাঁটি ব্যবহার করে আমেরিকা দ্রুত মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা এশিয়ায় সামরিক অভিযান চালাতে পারে। আর জোট ছেড়ে দিলে এই ব্যয়সুবিধার ভারসাম্য নষ্ট হবে। একটি বড় উদাহরণ হল রুশ সাবমেরিনের নজরদারি। রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো মুরমানস্কের কাছে ঘাঁটি করে। এদের উপর থাকা পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো আসলে আমেরিকার বড় শহরগুলোকে লক্ষ্য করে, যেমন লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, ওয়াশিংটন, নিউ ইয়র্ক। যখন এই সাবমেরিনগুলো বের হয়, তখন নর্ডিক দেশগুলো, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, তাদের পানির উপর অবস্থায় শনাক্ত করতে পারে। সেই গোয়েন্দা তথ্য আমেরিকা পায় ন্যাটো জোটের সুবাদে। আমেরিকা চলে গেলে এই তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যাবে, যা তার জন্য বিশাল নিরাপত্তা ঝুঁকি। এছাড়া আমেরিকা ন্যাটোকে যা দেয়, সেগুলো হল পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা, আকাশে জ্বালানি সরবরাহের ক্ষমতা, যা ইউরোপের অনেক দেশের নেই, গোয়েন্দা তথ্য, নজরদারি ও পুনরুদ্ধার, ইসরো, স্পেস ফোর্সের তথ্য, কৌশলগত বোমারু বিমান বি-2, বি-1, বি-52, কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোতে নেতৃত্ব। কানাডা, 4টি ঘাঁটি নিয়ে গঠিত নোরাড নোওয়েদ ব্যবস্থা। এটি যুক্তরাষ্ট্র কানাডা যৌথ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক। এর কাজ মহাকাশ সতর্কতা, মহাকাশ নিয়ন্ত্রণ ও সামুদ্রিক সতর্কতা। এখান থেকে আমেরিকার দ্রুতগতির জেট বিমান চালানো যায়, যা পূর্ব দিক থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। পুতুফিক স্পেস বেস, আমেরিকা এই ঘাঁটি পরিচালনা করে। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ রাশিয়া আর উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে কম দূরত্ব এই আর্কটিক অঞ্চলের উপর দিয়ে। এখান থেকে ক্ষেপণাস্ত্র সতর্কতা, মহাকাশ ট্র্যাকিং ও আর্কটিক নজরদারি করা হয়। ট্রাম্প একবার গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, কারণ এই ঘাঁটির সামরিক মূল্য অপরিসীম। আইসল্যান্ড, কেফলাভিক বিমান ঘাঁটি। এটি গ্রিনল্যান্ড আইসল্যান্ড যুক্তরাজ্য গ্যাপ জেক ক্যাপ পর্যবেক্ষণ করে। রুশ সাবমেরিন ও বিমান চলাচলের জন্য এটি একটি চাবিকাঠি অবস্থান। রাশিয়ার কৌশলগত বোমারু ও গোয়েন্দা বিমান এ অঞ্চলে উকি দেয়, আর আইসল্যান্ডের ঘাঁটি থেকে সেগুলো ট্র্যাক করা হয়। যুক্তরাজ্য, আরএফ লেকেনহিথ ও ফেয়ারফোর্ড। লেকেনহিথে ইউরোপের সবচেয়ে বড় ফাইটার উইং রয়েছে, F-15 স্ট্রাইক ইগল ও F-35 স্টিলথ ফাইটার। ফেয়ারফোর্ডে বি-1 ও বি-52 কৌশলগত বোমারু বিমান মোতায়েন করা হয়, স্থায়ী নয়, অগ্রবর্তী ভিত্তিতে। এগুলো মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও রাশিয়ার ওপর অভিযানে ব্যবহার হয়। জার্মানি, রামস্টেইন এয়ারবেস। এটি ইউরোপে আমেরিকান বিমান বাহিনীর সদর দফতর এবং ন্যাটোর মিত্র বিমান কমান্ডের কেন্দ্র। এখানে যুদ্ধাহত সেনাদের জন্য মেডিভ্যাক সুবিধা ও গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে এটি ছিল মূল হাব।
জার্মানি এই ঘাঁটির জমি, ইউটিলিটি ও স্থানীয় ঠিকাদারি খরচ বহন করে গত 10 বছরে $1 বিলিয়ন বেশি। তুরস্ক ইনসিরলিক এয়ার বেস। তুরস্কের স্থায়ী সেনাবাহিনী 3.5 লাখ সক্রিয় ও 4 লাখ রিজার্ভ নিয়ে বিশাল। এই ঘাঁটি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে, ইরানের ওপর নজরদারি এবং আফগানিস্তানের অভিযানে লজিস্টিক হাব হিসেবে কাজ করে। এটি আমেরিকার কৌশলগত পারমাণবিক অস্ত্রের আধার বলেও জানা যায়। ডিয়েগো গার্সিয়া, ভারত মহাসাগর, যুক্তরাজ্যের ঘাঁটি, এখানে B-2 স্টিলথ বোমারু বিমান মোতায়েন থাকে। এই বিমানগুলো ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা ফেলতে পারে, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। তাই ট্রাম্প এই দ্বীপপুঞ্জ কেনার কথাও ভেবেছিলেন। ট্রাম্প চান ন্যাটো সদস্যরা তাদের জিডিপির 5% প্রতিরক্ষায় ব্যয় করুক। এর মধ্যে 3.5% মূল প্রতিরক্ষায়, বাকি 1.5% অবকাঠামো ও সাইবারে। ইউরোপের অনেক দেশের জন্য এটা বাস্তবায়ন কঠিন। বর্তমান হিসাব: আমেরিকার জিডিপি প্রায় $30 ট্রিলিয়ন। আমেরিকা প্রতিরক্ষায় ব্যয় করে প্রায় $1.5 ট্রিলিয়ন, জিডিপির প্রায় 5%। আমেরিকা ছাড়া বাকি ন্যাটো দেশগুলোর মোট জিডিপি প্রায় $27 ট্রিলিয়ন। তাদের মোট প্রতিরক্ষা ব্যয় $574 বিলিয়ন, গড়ে জিডিপির 2.2%। রাশিয়ার জিডিপি অনেক ছোট, কিন্তু তারা প্রতিরক্ষায় ব্যয় করে $190 বিলিয়ন, জিডিপির 7.5%। তাহলে আমেরিকা ছাড়াও ন্যাটো রাশিয়ার চেয়ে 3 গুণ বেশি ব্যয় করছে। তাহলে কেন রাশিয়া এখনও বড় হুমকি? কারণ ইউরোপের প্রতিরক্ষা শিল্প ভিত্তি দুর্বল। তাদের কাছে প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির সরঞ্জাম, যেমন F-35, স্যাটেলাইট, আকাশে জ্বালানি ভরার বিমান, ড্রোন মোকাবেলার ব্যবস্থা, সেগুলোর অভাব রয়েছে। উদাহরণস্বরূপ, রাশিয়া সম্প্রতি ইউক্রেনে 6,500টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন পাঠিয়েছে, কিন্তু ইউরোপের কাছে তেমন কাউন্টার ড্রোন ক্ষমতা নেই। ধরা যাক, ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করলেন এবং কংগ্রেসকে রাজি করাতে পারলেন। আমেরিকা পুরোপুরি বা আংশিকভাবে ন্যাটো ছেড়ে দিন। তাহলে কি হবে? প্রথমত, ন্যাটোর কমান্ড স্ট্রাকচার ভেঙে পড়বে। সুপ্রিম অ্যালাইড কমান্ডার ইউরোপ, সেইসার, সবসময় একজন আমেরিকান 4-স্টার জেনারেল বা অ্যাডমিরাল হন। আমেরিকা চলে গেলে এই পদে কে বসবে? ইউরোপীয়দের মধ্যে হয়তো কেউ দায়িত্ব নিতে পারে, কিন্তু তাদের অভিজ্ঞতা ও সম্পদের ঘাটতি থাকবে। দ্বিতীয়ত, আমেরিকার দেওয়া পারমাণবিক ছাতা সরে যাবে। ফ্রান্স ও যুক্তরাজ্যের নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তা আমেরিকার বিশাল ভাণ্ডারের তুলনায় নগণ্য। পূর্ব ইউরোপের দেশগুলো তখন রাশিয়ার চাপে আরও অসহায় বোধ করবে। তৃতীয়ত, গোয়েন্দা তথ্যের সহযোগিতা বন্ধ হবে। নর্ডিক দেশগুলো থেকে রুশ সাবমেরিনের তথ্য পাওয়া যাবে না। স্পেস ফোর্সের উপগ্রহ তথ্য আমেরিকা শেয়ার করবে না। ইউরোপের নিজস্ব স্পেস নজরদারি ব্যবস্থা এখনও অপরিণত। চতুর্থত, ইউরোপের ঘাঁটিগুলোতে আমেরিকার প্রবেশাধিকার বিলুপ্ত হবে। যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড, জার্মানির রামস্টেইন, তুরস্কের ইনসিরলিক, এসব ঘাঁটি থেকে আমেরিকা আর মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় অভিযান চালাতে পারবে না। আমেরিকাকে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। আমেরিকা ছাড়া ন্যাটো কি টিকে থাকবে? হ্যাঁ, টিকে থাকতে পারে, কিন্তু অনেক দুর্বল হয়ে। ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য হবে। তারা সম্ভবত ইউক্রেনকে দ্রুত জোটে বা কোনো নতুন চুক্তির আওতায় আনবে, কারণ ইউক্রেন যুদ্ধবিজ্ঞ একটি শক্তি। ইউরোপীয় ন্যাটো সদস্যরা নিজেদের মধ্যে আরও শক্ত প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে পারে, কিন্তু সেটির জন্য সময় লাগবে কমপক্ষে 1 দশক। আরেকটি সম্ভাবনা হল ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব সামরিক জোট গঠন করতে পারে। তবে এখন পর্যন্ত ইউর যৌথ প্রতিরক্ষা উদ্যোগ খুব শক্তিশালী নয়। ফলে স্বল্পমেয়াদে আমেরিকার অভাব পূরণ করা প্রায় অসম্ভব। সবশেষে, ন্যাটো শুধু আমেরিকার নেতৃত্বে চলা একটি জোট নয়, এটি আমেরিকার নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্যও জরুরি। আমেরিকা এখানে ঘাঁটি, গোয়েন্দা তথ্য, পারমাণবিক প্রতিরোধ ও শক্তি প্রক্ষেপণের সুযোগ পায়। আমেরিকা চলে গেলে তার চেয়ে বেশি ক্ষতি ইউরোপের হবে, কিন্তু আমেরিকাও ব্যাপক আঘাত পাবে। তাই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি হল, হুমকি থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকার ন্যাটো ছাড়ার সম্ভাবনা কম। তবে ইউরোপকে প্রতিরক্ষায় আরও স্বনির্ভর হওয়ার জন্যই এই আলোচনা জোরালো হয়েছে।